যেতে যেতে পথে পূর্ণিমা রাতে চাঁদ উঠেছিল গগনে। হাট হাট হাট, চল চল চল, তাড়াতাড়ি চল বলছি। চল 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 বলছি। কি হলো? গরুগুলো গরুগুলো এইভাবে চিৎকার করছে কেন? সর্বনাশ করেছে, এবার কি করি? সামনে তাকাতেই কেলটু দেখতে পেল কিছুটা দূরেই একজন লোক দাঁড়িয়ে আছে। কিরকম যেন অদ্ভুত তার শারীরিক গঠন। তাকে দেখেই তার গরু দুটো আর এগোতেই চাইছে না। কে রে তুই? কে রে বেটা? আমাদের পথ আটকে ওইভাবে সামনে দাঁড়িয়ে আছিস? হ্যাঁ, তোকে দেখে তো আমার গরুগুলো যেতে চাইছে না। পথ ছাড়, ছাড় বলছি। এই বেটা, কানে কথা যাচ্ছে না নাকি? হ্যাঁ, পথ ছাড় বলছি। দাঁড়া তো শালা, কানে কথা যাচ্ছে না বুঝি নাকি? হ্যাঁ, দাঁড়া। বলেই রেগে গজগজ করতে করতে কেলটু এক লাফে গরুর গাড়ি থেকে লাফ দিতেই সেই অদ্ভুত চেহারা লোকটি ঘুরে দাঁড়ায় আর সঙ্গে সঙ্গে ভয়ঙ্কর রূপ ধারণ করে। তারপর কেলটুর দিকে তেড়ে মেরে ছুটে আসে। শীতের আমেজ যেমন জমে উঠেছে, তেমনি খেজুরকাঠি গ্রামের গ্রামবাসীদের মনে ভয় বাসা বেঁধেছে। শীতের প্রকোপে কেউ আর সন্ধেবেলা তো দূর, দিনের বেলাতেও বাড়ির বাইরে পা রাখতে ভয় কাঁপছে। ওই ভুতুড়ে খেজুর বাগানের পথ নাকি অনেক ভয়ঙ্কর। লোকমুখে শোনা যায় ওই খেজুর বাগানে রাতের বেলা কে যেন পায়চারি করে, আর সে নাকি মানুষ খেকু। অনেকে তার হাতে প্রাণও হারিয়েছে। সেই পিশাচের ভয়েতে চারিদিক যেন থমথমে হয়ে রয়েছে। কিন্তু ভয় পেলে তো চলবে না, পেটটাও চালাতে হবে। তাই হাজারো ভয় থাকা সত্ত্বেও রোজগারের জন্য বেরোতে হয় গ্রামবাসীদের। কি রে বেটা, তোর বাবা কই? না গো খুড়ো, বাবা আজ আসেনি। বাবার শরীরটা একটু খারাপ, তাই আমি খেজুরের গুড় নিয়ে হাটে এসেছি। তা ভালো তো। তা গুড় কত করে দিচ্ছিস? ভালো হবে তো? হ্যাঁ গো খুড়ো, একদম খাঁটি গুড় আছে, কোনো ভেজাল নেই। এই তোমার দিব্যি খেয়ে বলছি। থাম বেটা থাম, দিব্যি খাওয়ার আর লোক পেলি না। গুড় আনতে এসে পটল তুলবো নাকি? তুই আমাকে 1 সের ভালো গুড় দে। গুড়টা নিয়ে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে। পৌষ মাস আসার সাথে সাথে প্রতিটি গ্রামের ঘরে শুরু হয়েছে পিঠে পাবনের মেলা। আর দুদিন পরেই পৌষ সংক্রান্তি, সঙ্গে চাহিদা বেড়েছে খেজুরের গুড়ের। তাই গ্রামের কিছু মানুষ খেজুরের গুড় কেনার জন্য হাজির হয়েছে হাটে বাজারে। ঝিমলি নদীর তীরে অবস্থিত একটি ছোট্ট গ্রামেই খেজুরকাঠি। শীতকাল পড়তে না পড়তেই সমস্ত খেজুর গাছে ঝুলতে আরম্ভ করেছে মাটির হাড়ি। খেজুরকাঠি গ্রামে কম বেশি সকলেই খেজুরের রস সংগ্রহ করে তা দিয়ে গুড় তৈরি করে, আর সেই গুড় নিয়ে হাজির হয় খেজুরকাঠির গ্রামে কেওড়াতলির হাটে, যেখানে গ্রামের মানুষ সমস্ত রকমের খেজুরের গুড় নিয়ে আসে। অন্যান্য গ্রাম থেকে, শহর থেকে মানুষ এসে সেই গুড় কিনে নিয়ে যায়। এইরকমই প্রত্যেক রবিবার সন্ধেবেলায় এখানে হাট বসে। কিন্তু আগের মতো আর এতটাও জমজমাট হয় না ওই বাজার।
সত্যেন কাকা বললেন, কিরে পটল, কেমন বেচা কেনা হলো? তা কখন বাড়ি যাবি? রাত যে বাড়ছে। এই যে কাকা, ওই মোটামুটি বেচাকেনা হয়েছে। তোমার কেমন হলো? এই ভালোই ভালোই সব নিয়ে ঘরে যেতে পারলে বাঁচি আর কি। আমারও ওই হয়েছে, আগের সপ্তাহের থেকে একটু ভালো। যা বলেছিস, যা সব শুনছি চারিদিকে, আমাদের আবার তো ওই রাস্তা দিয়ে ছাড়া উপায় নেই। বড় রাস্তাটা কাল বাঁধবে বলে কাজ চলছে, ওই দিক দিয়ে তো যাওয়া যাবে না। আজ তো আমাদের ওই খেজুর বাগান দিয়ে যেতে হবে। সে কি গো কাকা, আগে বলবে তো। আমার তো এবার ভয় লাগছে গো কাকা। চলো চলো, তাড়াতাড়ি চলো। আজ তাই বাজারঘাট একদম ফাঁকা হয়ে গেছে। স্বাদ, মানুষের রক্ত মাংসের, টাটকা রক্তের এত স্বাদ, কি যে ভালো লাগছে। মালপত্র গরুর গাড়িতে গুছিয়ে পটল আর সত্যেন কাকা রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। রাত তখন 8টা কিংবা 8:30। প্রত্যেক রবিবার তারা সন্ধেবেলা হাজির হয় এই হাটে খেজুরের গুড় নিয়ে। বাড়ি পৌঁছতে তাদের এখনো মাইল 2 পথ অতিক্রম করতে হবে। রাস্তাঘাট একেবারে শুনশান, গ্রামের মানুষ যে যার ঘরবন্দি। শীতের রাত, তাই রাস্তাঘাটে কুয়াশা পড়তে শুরু করেছে ইতিমধ্যেই, সঙ্গে হাড় কাঁপুনি ঠান্ডা। একেবারে শুনশান রাস্তা। গরুর গাড়ি চালাচ্ছে পটল, আর সত্যেন কাকা সমস্ত মালপত্র নিয়ে বসে আছে ছইয়ের ভেতর। এই হাট হাট হুস, হেই এই এই, চল 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 চল, এই হুস হুস, চল চল চল, তাড়াতাড়ি চল। হুস হুর, এই হু হু। এই বাপ, এই সাবধানে গাড়িটা চালা। আমরা যে ওই খেজুর বাগানের কাছে এসে গেছি রে। যত তাড়াতাড়ি পারবি এই বাগানটা পেরিয়ে চল। হ্যাঁ গো কাকা, আমি তো ওটাই চেষ্টা করছি, কিন্তু এই গরুগুলো তো মোটেই আর সামনের দিকে এগোতে চাইছে না গো। এদের যে আবার কি হলো? এই হাট হাট হুস, হেই এই এই, চল 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 চল, এই হুস হুস, চল চল চল, তাড়াতাড়ি চল। হুস হুর, এই হু হু। অনেকটা পথ অতিক্রম করে যখন গরুর গাড়িটা খেজুর বাগানের ঠিক সামনে, তখন থেকে কিছুর একটা অশুভ সংকেত যেন গরুগুলো আগে থেকেই টের পেল। কি হলো? কে গেল আমার সামনে দিয়ে? কে কে গেল? সামনে এসো। অস্পষ্ট ছায়ার মতো কিছু একটা দেখে পটলের চোখ মুখ সব জলশূন্য হয়ে গেছে। কে 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 আমার সামনে দিয়ে কে গেল? তবে কি এই সেই খেজুর বাগানের প্রেত? কাকা, ও কাকা, কাকা দেখলে? পটলের মনে নানান দুশ্চিন্তা ঘুরপাক খাচ্ছে। এমতাবস্থায় সে শুনতে পায় পিছন থেকে একটা গোঙানির শব্দ। শুকিয়ে যাওয়া গলায় সে পিছনে তাকিয়ে সত্যেন কাকাকে ডাকতে যাবে, তখন দেখে সত্যেন কাকা সেখানে নেই। কাকা, কাকা কোথায় গেলে? কাকা, ও কাকা, কাকা। কাকা,
কাকা কোথায় গেলে? কাকা কি ভয়ের চোটে পিছনে পড়ে গেল? পটল গরুর গাড়িতে থাকা হ্যারিকেনটা নিয়ে এগিয়ে যায় গাড়ির পিছন দিকে। কিরকম একটা অদ্ভুত শব্দ হচ্ছে। যেই না সে পিছনে গিয়ে মুখ বাড়িয়ে ছুঁয়ের নিচে রাস্তার দিকে তাকিয়েছে, পটল, পটল বাঁচা, বাঁচা আমায়, মেরে ফেললো আমায়, এই পিশাচ মেরে ফেললো, আমায় বাঁচা পটল, আমায় বাঁচা। আরে বাবারে, তো ভূত, তো ভূত। সেই প্রেতাত্মার সত্যেনের গলা চেপে ধরে তার ঘাড়ে কামড় বসাতে চাইছে। তার ধারালো নখে সারা শরীর ক্ষত হয়েছে, আর সেখান থেকে অনর্গল রক্ত বার করছে। সত্যেন প্রাণপণ চেষ্টা করছে সেই প্রেতের হাত থেকে নিজেকে বাঁচানোর। এই দৃশ্য দেখে পটল যেন হঠাৎ করে সাহসী হয়ে ওঠে। এই, ছাড় ছাড়, ছেড়ে দে কাকাকে, ছেড়ে দে বলছি, নয়তো তোর কপালে অনেক দুঃখ আছে। আজ তুই বেটাকে চিবিয়ে খাবো, আমার মুখের ওপর কথা বলিস, এত বড় সাহস? কে কোথায় আছো? আমায় মেরে ফেললো। পালা বাপ, পালা, এ তো আমাকে মেরে ফেলবেই। আমি তো আর ওর হাত থেকে রক্ষা পাবো না। তুই পালা, পালা রে পালা, তুই পালা, পালিয়ে যা। তুই কি কাকাকে ছাড়বি না? আমি আমার শক্তি দেখাবো, বল। ছাড়বো না, আমি তোদের দুজনকে মেরে তবে শান্তি পাবো। যতই বেশি পটল সেই প্রেতের ওপর মেজাজ দেখাচ্ছে, ততই তার রাগটা গিয়ে পড়ছে সত্যেনের ওপর। বুড়ো মানুষ অতটা লঙ্ঘটানি আর সহ্য করতে পারল না। পটল, পালা। চোখগুলো যেন অক্ষিকোটর থেকে বেরিয়ে গেল। এখন সত্যেন কাকার দেহে আর প্রাণবায়ু অবশিষ্ট নেই। শয়তান, তুই সত্যেন কাকাকে মেরে ফেললি? দেখ তবে, দেখ। বলেই পটল একটা কাণ্ড ঘটিয়ে বসল। হাতে থাকা লণ্ঠনটি সে ছুঁড়ে দিল সেই প্রেতের গায়ে। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল তার শরীর। চলে যাচ্ছে, চলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। ওরে বাবা রে! বোঝ, বোঝ কেমন যন্ত্রণা হয় মৃত্যুর সময়, বোঝ। কিছুক্ষণ পরেই সেই প্রেতাত্মা কালো ধোঁয়ার মতো বাতাসে মিশে গেল। আর পটল সত্যেন কাকার মৃতদেহের সামনে বসে অঝরে কাঁদতে লাগল। কাকা, আর এই গ্রাম ভয় পাবে না কাকা, আর এই গ্রাম ভয় পাবে না। আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি কাকা, আমি তোমার মৃত্যুর বদলা নিয়েছি। গ্রামের উত্তর দিকে একটা পুরনো খাল, খাল পাড়ে কয়েকটা তাল গাছ, একটা নড়বড়ে বাঁশের সাঁকো, আর তার পাশেই তিনজন কিশোর কিশোরী, ঋদ্ধি, রূপম আর নেহা। ওরা বসে গল্প করছে। স্কুল ছুটি হয়ে গেছে ঘন্টাখানেক আগে। এখন সন্ধে নামছে, তাই আকাশে হালকা মেঘ, সঙ্গে হাওয়াও বইছে ঠান্ডা। তোরা শুনেছিস খালপাড়ে ওই ভুতুরে বাড়ির খবর? ওই খালের ধারের বাড়িটা যেটা এখন ভেঙে পড়েছে আর কেউ থাকেও না? হ্যাঁ, সবাই নাকি বলে রাত 12টার পর ওই বাড়ির জানালায় একটা মেয়ে দাঁড়িয়ে থাকে, একদম সাদা কাপড়ে, চুল এলোমেলো। কোনো মানুষকে দেখতে পেলে তাকে ডাকে, আর যে যায়
তাকে নাকি মেরে ফেলে। আমিও শুনেছি এই কথা। ওটা ছিল জমিদারের মেয়ের আত্মা। বিয়ের আগের রাতে গায়ে আগুন লাগিয়ে আত্মহত্যা করেছিল। গল্প তো কত শুনলাম, এবার যদি সাহস থাকে চল নিজেরাই গিয়ে দেখি ওই বাড়ির ভেতরে সত্যি ভূত আছে নাকি শুধু গাঁজা খুঁড়ি। সত্যি যাবি ওই বাড়িতে আজ রাতে? কেন, ভয় লাগছে নাকি? তোর আবার ভূতের ভয় বেশি। ভয় পাই না, কিন্তু ওই জায়গাটা ভালো না। গ্রামের সবাই বারণ করে। তাই তো বলছি, আজ 3 জনে যাব, গিয়ে দেখবো সত্যি ভূত আছে নাকি সবাই গাঁজা খুঁড়ি বলে বেড়ায়। ঋদ্ধি, রূপম আর নেহা 3 জনই ছোটবেলা থেকেই পাশাপাশি বাড়িতে বড় হয়েছে। এই গ্রামে তাদের নাম সবাই জানে, চঞ্চল, কৌতূহলী আর একটু বেপরোয়া। প্রতিদিন সন্ধেবেলা স্কুল শেষে তারা চলে আসে খালপাড়ে সাঁকোর ধারে এই মাচায়। সেখানে গল্পের ফাঁকে হাসি, খুনসুটি আর মাঝে মাঝে ভয়ঙ্কর ভূতের গল্প। আজও ঠিক তেমনই সন্ধ্যা। আকাশে হালকা মেঘ করেছে, বাতাসে এক অদ্ভুত ঠান্ডা গন্ধ। আশপাশটা একেবারে ফাঁকা। আর আজ বাকি বন্ধুরা কেউ আসেনি, একা বসেছিল 3 জনে। হঠাৎই কথার মাঝখানে উঠে আসে সেই খালপাড়ে ভাঙা বাড়িটার নাম। একটা পুরনো ভাঙাচোরা বাড়ি, যেটা ঘিরে বছরের পর বছর ধরে চলে আসছে ভয়ানক সব কানাঘুষো। লোকের মুখে শোনা যায় ওই বাড়িতে রাত হলেই জ্বলে ওঠে আলো। কেউ ঘরের ভেতর কাঁদে, আবার কেউ নাকি ডাকি সুরে করে ডাকে, যে যায় আর ফিরে আসে না। ঋদ্ধি, রূপম আর নেহা তাদের চোখে ভয় নেই। তারা এইসব কথা হেসে উড়িয়ে দেয়, বরং এইসব ভূতের গল্প শুনে তাদের কৌতূহল আরো বাড়ে। আজ তারা সিদ্ধান্ত নেয় নিজেরাই দেখে আসবে সত্যি কোনো ভূত আছে কি নেই। তিনজনেই হাতে লাইট নিয়ে রওনা দিয়েছে সেই ধ্বংসপ্রায় বাড়ির দিকে। চারপাশ নিস্তব্ধ, ফাঁকা রাস্তা ধরে ধীরে ধীরে হেঁটে চলেছে তারা। রাস্তার পাশে বিশাল ঝোপঝাড় আর বাতাসের শোঁ শোঁ শব্দ, ঝিঁঝি পোকার একটানা ডাক আর মাঝে মাঝে কোলা ব্যাঙের চিৎকার। বাতাসে হঠাৎ করেই ঠান্ডা আর ভারী একটা অনুভূতি ছড়িয়ে পড়ে। রূপম হালকা কাঁপতে কাঁপতে বলে, এই রাস্তা দিয়ে তো দিনের বেলাতেও লোক হাঁটে না, আর আমরা যাচ্ছি এই অন্ধকারে। ভূত থাকলে তো ভালোই, সামনাসামনি দেখা যাবে। ভূতের গল্প শুনে শুনে আর কতকাল চলবে বল। নেহা কিছু বলে না, তার চোখে ভয়, কিন্তু পা থামে না। এক অজানা টানে সে এগিয়ে চলে সেই বাড়ির দিকে, যেখানে হয়তো সত্যি কেউ অপেক্ষা করে আছে, অপেক্ষা করে আছে শুধু ওদের জন্য। রূপম, লাইটগুলো ঠিক করে এনেছিস তো? ভিতরে ঢোকার পর যদি ব্যাটারি ফুরিয়ে যায় তাহলে কিন্তু বেজায় মুশকিল হবে। আরে না না, টেনশন কিসের? কাল রাতেই আমার বাবা একদম নতুন ব্যাটারি লাগিয়েছে। চল চল চল, নির্ভয়ে চল। ঋদ্ধি, রূপম, একটা কথা বলি শোনো। ভেতরে ঢোকার আগে আর একবার ভেবে দেখো, এই জায়গাটা ঠিক স্বাভাবিক নয়। আমি বলছি এখানে কিছু একটা গড়বড় আছে, আমাদের বিপদ হতে পারে। আরে এত ভয় পাচ্ছিস কেন? আমরা 3 জন একসাথে আছি না, আরে ভয় পাওয়ার কিছু নেই, চল চল। তারা 3 জন ধীরে ধীরে এগিয়ে এসে দাঁড়ালো সেই অভিশপ্ত ভুতুড়ে বাড়ির সামনে। ঘোর অন্ধকারে চারিদিক নিঝুম, নিস্তব্ধ। আশেপাশে কোনো জনমানবের চিহ্ন নেই, এমনকি ঝিঁঝি পোকার একটি ডাকও শোনা যাচ্ছে না। 3 জনের চোখে ভয় স্পষ্ট, কারো মুখে কোনো কথা নেই। তারা চারপাশটা ভালো করে তাকিয়ে দেখল সামনে 2টো তালগাছ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে, যেন পাহারাদার। হাওয়ায় গাছের ডাল দুলছে ভয়ঙ্কর ভাবে।
এক মুহূর্তে গা ছমছম করে উঠল তাদের। দূর থেকে ভেসে আসছে শিয়ালের ডাক। বাড়ির সামনে ভাঙা কাঠের গেটটা বাতাসে অল্প অল্প দুলছে। হঠাৎ নেহা ফিসফিস করে বলে ওঠে, ওই আমার কেমন অস্বস্তি লাগছে। এই জায়গাটায় কিছু একটা গন্ডগোল আছে, আমি সেটা বুঝতে পারছি। আমাদের ভেতরে যাওয়া ঠিক হবে না। নেহা, আমরা ভাবতুম তুই খুব সাহসী, কিন্তু তুই যে একেবারে ভিতর ডিম। তুই আমার সাথে চল, ভিতরে কিছু নেই রে। তিনজন ধীরে ধীরে কাঠের দরজাটা খুলে বাড়ির ভেতরে পা রাখল। মেঝেতে ধুলো জমে আছে, বাতাসে একটা পোড়া কিছুর গন্ধ, পুরনো ছাই, পোড়া কাঠ আর কিছু একটা পচে যাওয়ার মতো গন্ধ। ঘরের দেয়ালগুলোতে পুরনো সব ছবি, জমিদার পরিবারের স্মৃতি। কিছু ঝুলে আছে, কিছু আবার পড়ে আছে মেঝেতে। গ্লাস ভাঙা, ফ্রেম পোড়া। তারা তিনজন আলাদা হয়ে আলতো পায়ে এদিক ওদিক হাঁটছে। এমন সময় হঠাৎ নেহা খেয়াল করল ঘরের ভেতরে কেউ একজন হেঁটে হেঁটে যেতে যেতে যেন অদৃশ্য হয়ে গেল। ছাড়বো না, কাউকে ছাড়বো না, সবাইকে মেরে ফেলবো। রূপম, আমি কিছু দেখেছি। একটা ছায়া গেল ওই ঘরের দিকে। কই, কোথাও কেউ নেই তো। তুই এখানে কাকে দেখলি? আমি একটু আগেই দেখলাম এক মহিলা ঘরের ভেতরে হেঁটে যাচ্ছিল, কিন্তু হঠাৎ করে হাওয়ার মতো মিলিয়ে গেল। নেহা সামনের ঘরটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবাই তাকে অনুসরণ করে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে সেই খোলা দরজার দিকে। কয়েক সেকেন্ড আগেও সেখান দিয়ে কেউ হেঁটে গিয়েছিল। নেহা, তুই সত্যি বলছিস এখানে কেউ ছিল? আমি সত্যি বলছি, আমি একটা বউকে দেখলাম আমার সামনে দিয়ে হেঁটে যেতে যেতে হাওয়ায় অদৃশ্য হয়ে গেল। সাবধান হয়ে থাক সবাই। এই বাড়িটা দেখতে যতটা আজগুবি ভেবেছি ঠিক ততটা নয়, কিছু একটা রয়েছে। তাহলে চল না, এইখান থেকে পালাই, আমার খুব ভয় করছে। আর একটু অপেক্ষা কর, তারপর চলে যাব। তারা ধীরে ধীরে এগিয়ে গেল সেই ঘরের দিকে। দরজার কপাটটা আধ খোলা। হালকা ঠান্ডা বাতাস আসছে ভেতর থেকে, আর ভেসে আসছে কারণ নূপুরের শব্দ, যেন ভেতরে কেউ হেঁটে চলে বেড়াচ্ছে। রীতি কাঁপা কাঁপা হাত বাড়িয়ে দরজাটা ঠেলি। একটা ক্যাঁচ ক্যাঁচ শব্দ করে ধীরে খুলে গেল পুরনো কাঠের কপাট। ঘরের মাঝখানে একটা পুরনো কাঠের বিছানা, আর বিছানার একপাশে পড়ে রয়েছে একটা কঙ্কাল। এই বিছানায় কেউ এক সময় পুড়ে মরেছিল, আমি শিওর। না না, এটা খেলা না, এই বাড়িতে কিছু একটা আছে। ও চায় না আমরা এখানে থাকি। ও আবার জেগে উঠেছে, আমাদের কাউকে ছাড়বে না। তারা পালাতে যাবে, ঠিক তখনই ঘরের জানালার কাঁচে হঠাৎ দেখা গেল একটা মুখ। সাদা পোড়া দগদগে, চোখের জায়গায় কেবল কালো গর্ত, আর ঠোঁটে এক ফাঁকা বিকৃত হাসি। তিনজনে একসাথে চিৎকার করে পিছিয়ে আসে। হঠাৎ করে দরজাটা ভেতর থেকে বন্ধ হয়ে যায়। এটা কি হলো? কে দরজা বন্ধ করলো? হঠাৎ করে ঘরের বাতাস ভারী হয়ে উঠল। একটা পোড়া গন্ধে গোটা ঘর ভরে উঠেছে। তিনজনই দরজায় ধাক্কা মারতে লাগলো, কিন্তু দরজা খুলতে পারল না। সবার কানে ভেসে আসছে একটা মেয়ের কান্নার শব্দ। কে
আছেন? দয়া করে আমাকে যেতে দিন। আমাদের ভুল হয়ে গেছে। আমরা আর কোনোদিন আসবো না। তোরা কেন এসেছিস আমার ঘরে? তোরা জানিস না আমি এই ঘরেই থাকি? তোরা আমাকে কেন বিরক্ত করতে এসেছিস? আমি তোদের কাউকে ছাড়বো না। আমরা এত কিছু জানতাম না। আমরা শুধু জানতে চেয়েছিলাম এই কথা সত্যি কিনা। সব সত্যি, কিন্তু তোরা এসেছিস মজা নিতে। সবকিছুতেই হাসি ঠাট্টা। আজ তোদের মজা দেখাবো। ঘরটা যেন হঠাৎ ঠান্ডা বরফের মতো হয়ে উঠল। তারা অনেক চেষ্টা করলো সেই ঘর থেকে বেরোনোর। তিনজনই দরজায় ধাক্কা মারছে, কিন্তু তবু দরজা কিছুতেই খুলছে না। আর ঠিক তখনই নেহা ধীরে ধীরে পেছনে তাকালো আর দেখতে পেল ঘরের এক কোণে একটা নারী মূর্তি সাদা পোড়া শাড়ি পরে দাঁড়িয়ে আছে। চুল এলোমেলো, মুখে আগুনের পোড়া দাগ, আর চোখ দুটো পুরো কালো, যেন শূন্যতা। রূপম, রূপম, ওটা কে? ওর মুখে কোনো চোখ নেই, শুধু একটা পুড়ে যাওয়া গর্ত। আমাদের সত্যিই ভুল হয়ে গেছে। আমাদের ছেড়ে দাও, আমাদের ক্ষমা করে দাও। ঘর জুড়ে ভেসে বেড়াচ্ছে পোড়া মাংসের গন্ধ, যেন কোনোদিন কেউ আগুনে পুড়ে মরে গেছে এইখানে। তাদের তিনজনের শ্বাস প্রশ্বাস ক্রমশ ভারী হয়ে উঠছে। নেহা গলার কাছটা চেপে ধরে বলছে, আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। এখান থেকে বেরোতে হবে এক্ষুনি। ঋদ্ধি দেয়ালের কোণে ঠেস দিয়ে দাঁড়ায়, ঘামছে। তার চোখের সামনে সেই ছায়ামূর্তি ধীরে ধীরে উপরের দিকে উঠতে শুরু করে। তার চোখ দুটি এখন আগুনের মতো জ্বলছে দাউ দাউ করে। মুখে সেই বিভৎস হাসি আর ছেঁড়া দাঁত। এই হাসি বন্ধ করো, এই হাসি। আমার মাথা ফেটে যাবে। ঋদ্ধি চোখ বড় বড় করে দেখে ছায়া ধেয়ে আসছে তার দিকে। নেহা হঠাৎ করে আর্তনাদ করে মাটিতে পড়ে যায়। সেই ছায়া তাদের সামনে এক ঝোড়ো ঘূর্ণির মতো ছুটে আসে। তাদের চোখে নেমে আসে ঘন কালো অন্ধকার। কেউ কিচ্ছু দেখতে পায় না। হঠাৎ যেন চারপাশে একটা কিচকিচে শব্দ, হাসি, আর কিছু নয়। তিনজন মাটিতে ঢলে পড়ে। সকাল হতেই বাড়ির ভেতর থেকে পাওয়া গেল তিনজনকে, ঋদ্ধি, রূপম আর নেহা জ্ঞানহীন অবস্থায়। গ্রামের লোকজন ধরাধরি করে তাদেরকে বাড়িতে নিয়ে আসে। তিনজনেরই আস্তে আস্তে জ্ঞান ফিরে আসে। তারা বুঝতে পারে সত্যি সেই বাড়ির ভেতরে সেই মেয়েটির আত্মা এখন রয়েছে। আর সেই দিনের পর থেকে তারা আর কোনোদিন সেই বাড়ির দিকে পা বাড়ায়নি। বলছি কি, মনমোহন দত্তের বাড়ি যাব কোন রাস্তা দিয়ে একটু বলতে পারবেন? হ্যাঁ বলবো, আসুন আমার পিছন পিছন।
ইচ্ছাপুর নামে বহু প্রাচীন এক গ্রাম ছিল। গ্রামটির একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল, যেটি হলো ফুলের বাগান। প্রায় প্রতিটি বাড়িতেই ফুল ও ফলের বাগান ছিল। কেউ গাছের ফুল, কেউ বা গাছের ফল বিক্রি করে সংসার চালাতো। যেহেতু সব বাড়িতেই যথেষ্ট পরিমাণে ফুল ও ফলের গাছ ছিল, তাই খুব একটা বেশি চাহিদা ছিল না এই গ্রামে ফুল ও ফলের প্রতি। হ্যালো, হ্যাঁ মামা। ও আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, আমার এইখানে তো খুব কাজ। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আমি অবশ্যই চেষ্টা করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, রাখো। স্যার, আমি দুদিনের জন্য ছুটি নিতে চাই। আমার মামাতো বোনের বিয়ে আছে, তাই একটু গ্রামের বাড়িতে যাব, ওই আর কি। হ্যাঁ ঠিক আছে, যাও। এমনিতে তুমি খুব একটা ছুটি নাও না। যাও, আনন্দ করো, ঘুরে এসো। থ্যাংক ইউ স্যার, অনেক অনেক ধন্যবাদ স্যার। গ্রাম থেকে তার মামার ফোন এসেছিল। অবনীবাবুর একমাত্র মামাতো বোনের বিয়ে, তারই নেমন্তন্ন ছিল আজ। অনেক কাজের চাপেও তার মামার বাড়ি যেতে খুব ইচ্ছা করছে। বহু বছর হয়ে গেল সে মামার বাড়ি যায়নি। অবনীবাবু ছুটি পেয়ে গেলেন। তিনি গ্রামের উদ্দেশ্যে আজই রওনা দেবেন ঠিক করলেন। তাই তিনি আর বেশি দেরি না করে অফিস থেকে নিজের কোয়ার্টারে ফিরে সেখান থেকে বেরিয়ে পড়েন স্টেশনের উদ্দেশ্যে। মামা আমাকে এত বছর পর দেখে খুব খুশি হবে নিশ্চয়ই। আমারও মনটা খুব খুশি খুশি লাগছে। এত আনন্দ হচ্ছে না, অনেক দিন পর আবার সবার সাথে দেখা হবে। অবনীবাবু ট্রেন থেকে নামলেন। তিনি তো কোন ছোটবেলায় এসেছিলেন এই গ্রামে, তাই রাস্তাঘাট খুব একটা ভালো মনে পড়ছে না। স্টেশন থেকে নেমে অবনীবাবু হাঁটতে শুরু করলেন। খানিকটা রাস্তা যাওয়ার পর তিনি একজন ভদ্রমহিলাকে দেখতে পান এবং তাকে জিজ্ঞাসা করেন, বলছি কি, মনমোহন দত্তের বাড়ি যাব কোন রাস্তা দিয়ে একটু বলতে পারবেন? আমি আসলে অনেক দিন পর গ্রামে এলাম তো, তাই কোন রাস্তা দিয়ে যাব ঠিক বুঝতে পারছি না। হ্যাঁ বলবো, আসুন আমার পিছন পিছন, আমি নিয়ে যাচ্ছি আপনাকে। আচ্ছা বেশ, চলুন তবে। এইভাবে সেই মেয়েটি তার কথার জালে ফাঁসিয়ে অবনীবাবুকে পিছন পিছন নিয়ে যেতে থাকে। খানিকটা রাস্তা এইভাবে হাঁটার পর অবনীবাবু বলেন, আচ্ছা, আপনি কি এই গ্রামের মেয়ে? আপনার পরিচয় কি? আসলে আমি বলতে চাইছি, আপনার নামটা কি জানতে পারি? হ্যাঁ, আমি এই গ্রামের মেয়ে ছিলাম। আমি এই গ্রামের মেয়ে। আমার নাম কাজল। খুব মিষ্টি নাম তো। আহ, কাজল, খুব সুন্দর নামটা। আসল পরিচয় জানলে মিষ্টি কেন, আপনি আর কোনো কথাই বলবেন না। আপনার মুখ দিয়ে কোনো কথাই বের হবে না আর। কি কিছু বললেন? না না, কি বলবো, চলুন।
অবনীবাবু তিনি যে কী বিপদে পড়েছেন তা তিনি নিজেও জানতেও পারলেন না। তার কথায় কথায় তিনি ওই মেয়েটির পেছনে হেঁটে চলেছেন। রাতের অন্ধকারে বোঝা যায় না যে কতটা সময় কেটেছে। হঠাৎই একটা বিশ্রী কেমন পোড়া গন্ধ চারিদিকে ভরে উঠল, আর সেই বিশ্রী গন্ধ তার নাকে প্রবেশ করে। তিনি ততটা গুরুত্ব দিলেন না। পুনরায় তিনি আবারও সেই গন্ধ পেলেন। কেমন যেন একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে। ইস, কি বিশ্রী গন্ধ। আপনি কিছু পাচ্ছেন? আমি তো সব সময়ই পাই। আমি নতুন করে আর কিসের গন্ধ পাবো বলুন তো? কি বলতে চাইছেন আপনি? আর আপনি একবারও কেন আমাকে আপনার মুখ দেখাননি বলুন তো? আমার রূপ দেখে আপনি যে ভয় পেয়ে যাবেন, ওই জন্যই তো ফেরাইনি। আপনার কোনো কথা আমি বুঝতে পারছি না। আপনি কে? দেখতে চান? তবে দেখুন। কি তুমি কে? আমি এসব কি দেখছি? তার এই রূপ দেখা মাত্র অবনীবাবু সেখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। সারা রাত ওইভাবেই জ্ঞান হারিয়ে সেইখানেই পড়ে থাকেন। পরের দিন সকালবেলায় চারিদিকে শোরগোল পড়ে যায়। এ কি? এ তো অবনী। এইখানে কি করছিস? এখানে কি করে এলি তুই? আস্তে আস্তে তার জ্ঞান ফিরে আসে। সবাই মিলে তাকে ধরাধরি করে তার মামার বাড়ির ভেতরে নিয়ে আসে। তাকে জিজ্ঞাসা করতেই সে উত্তরে বলে, কি? তারপর সেই ভয়ঙ্কর রূপ দেখা মাত্রই আমি সেইখানেই অজ্ঞান হয়ে পড়ে যাই। তারপর আমার আর কিচ্ছু মনে পড়ছে না। উফ, মাথাটা খুব ধরেছে। এ কথা শোনা মাত্রই অবনীবাবুর বুকের ভেতরটা যেন শূন্য হয়ে গেল। আর তার বোনের বিয়ে কাটিয়ে তিনি সেই দিনেই শহরে ফিরে আসেন। আর যখনই সেই রাতের কথা তার মনে পড়ে, তখনই তার বুকের ভেতরটা যেন কেঁপে ওঠে। আর সেই বিশ্রী পোড়া গন্ধ যেন আজও তার মনের সাথে মিশে গেছে। এরপর থেকে অজানা কোনো ব্যক্তির সাথে কথা বলতেও তিনি 100 বার ভাবেন।